আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের প্রথম অধ্যায়ের তৃতীয় ও চতুর্থ সেশন সাথে ফিরে দেখা ছক এগুলো পূরণ করব। ছক পূরণ করা এবং প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য যতটুকু পড়া লাগে সেগুলো আমি পড়তেছি, অন্য পড়াগুলো তোমরা লাইন বাই লাইন পড়ে নেবে। এবার আরেকবার ভেবে দেখো, তোমাদের এলাকায় যে এত জীববৈচিত্র্য এর উৎপত্তি কি করে হলো, আর পরিবেশগত কি কি সুবিধার কারণে এই জীবসমূহ এই পরিবেশে টিকে থাকছে। এখানে আমরা কি লিখতে পারি, চলো সেটির উত্তর দেখে নেই। এখানে সমাধান হিসেবে লেখা হয়েছে, আমাদের এলাকা মানুষ, গরু, ছাগল, সাপ, ব্যাঙ, হাঁস, মুরগি, পাখি, পোকামাকড়, বিভিন্ন উদ্ভিদ, ফসল ইত্যাদির সমন্বয়ে গঠিত পরিবেশ। জীব তার পরিবেশে খাপ খাওয়ানোর কৌশলই হলো তার অভিযোজন। এতে করে এক এক জীবের শারীরিক গঠন ও খাদ্যাভ্যাস পরিবর্তন ঘটে। এছাড়াও পরিবেশের উপাদান, জিনগত পার্থক্য ও বিবর্তনের কারণে জীববৈচিত্র্যের উৎপত্তি হয়। কিছু সুবিধার জন্য জীবসমূহ পরিবেশে টিকে থাকছে, যেমন এখানে দেওয়া রয়েছে অনুকূল আবহাওয়া ও জলবায়ু, সূর্যালোক, বনাঞ্চল, জলাশয়, উর্বর মাটি, কৃষিপণ্য ইত্যাদি। আশা করছি তোমরা এই ছকটি পূরণ করতে পারবে। আমরা পরবর্তী কাজে চলে যাব। এখানে কি বলা রয়েছে, এখন তোমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদের কথা তোমরা আগে আলোচনা করেছো ছক 1 ও 2 এ, সেগুলোর বৈশিষ্ট্য আবার ভেবে দেখো। তোমাদের মাটি বা পরিবেশের কোন ধরনের বৈশিষ্ট্য এসব উদ্ভিদকে বেড়ে উঠতে সাহায্য করে, দলে আলোচনা করে তার ভিত্তিতে ছক 4 এ নোট নাও। তো এইটা হচ্ছে ছক 4। ছক 4 এর মধ্যে আমাদের এলাকার কিছু ফসল বা উদ্ভিদের নাম লিখতে হবে এবং এই এলাকার মাটি বা পরিবেশের যেসব বৈশিষ্ট্য ওই ফসল বা উদ্ভিদের বেড়ে ওঠায় সহায়তা করে সেগুলোও লিখতে হবে। তো চলো আমরা এটির উত্তর দেখে নেই। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। প্রথমে দেখতে পাচ্ছ এখানে লেখা হয়েছে ধান। এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য ভালো। উঁচু মাঝারি সব ধরনের মাটিতে ধান চাষ হয়। তো এইখানে একটা এক্সট্রা হিসেবে লেখা হয়েছে, এটা তোমরা কেটে দিবা। তারপর লেখা হয়েছে বেগুন। দোআঁশ মাটি, পানি অপসারণের ভালো ব্যবস্থা ও শীত প্রধান আবহাওয়া, বেগুন ভালো হয়। তারপর লেখা হয়েছে কলা। উর্বর দোআঁশ মাটি, শীতকালীন আবহাওয়া ও আর্দ্রতাযুক্ত জলবায়ু কলা চাষে ভালো। তারপর লেখা হয়েছে মাষকালাই। সুনিষ্কাশিত দোআঁশ মাটি মাষকালাই চাষের জন্য উপযোগী। সরিষা। শীতকালীন আবহাওয়া এবং পলি দোআঁশ মাটি সরিষা চাষে উপযোগী। এরপর লেখা হয়েছে গোল আলু। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি, ঝুরঝুরে মাটি আলু উৎপাদনের জন্য উপযোগী। টমেটো। ভালো বাতাসপূর্ণ উর্বর দোআঁশ মাটি ও শীতপ্রধান আবহাওয়া টমেটো চাষে উপযোগী। ভুট্টা। দোআঁশ ও উর্বর মাটি ভুট্টা চাষে উপযোগী। আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো। এটা তোমরা লিখে নিতে পারবা। পরবর্তী কাজে চলে যাব আমরা। এবার কি বলা হয়েছে, শিক্ষকের সাথে আলোচনা করে তোমার এলাকার প্রেক্ষাপট অনুযায়ী পরিকল্পনা করো ও দলে ভাগ হয়ে যাও। তোমার দলের সদস্যদের নাম নিচে লেখো। তো তোমরা তোমাদের দল তৈরি করবে এবং দলের সদস্যদের নাম বইয়ের মধ্যে লিখে রাখবা। তো দেখো আমি এখানে দলের সদস্যদের নাম লিখে নিয়েছি। এটা তোমাদের নমুনা উত্তর, এগুলো তোমাদের লিখতে হবে না। তোমরা তোমাদের দলের যে নামগুলো রয়েছে সেগুলো লিখে নিবা। দলের সদস্যরা একসাথে বসে কাজের পরিকল্পনা ঠিক করো। পরের পৃষ্ঠায় ছকের সাহায্যে পরিকল্পনার মূল বিষয়গুলো টুকে রাখো, যে বিষয়গুলো নোট রাখা জরুরি। যেখানে স্বেচ্ছাশ্রম দেবে সেই কৃষি জমি বর্ণনা করতে হবে। তারপর যেই কৃষক বা অভিজ্ঞ পেশাজীবীর কাছ থেকে কাজ শিখবে তার পরিচয়। তারপর কাজের রুটিনগুলো তোমাদের দিতে হবে। প্রতি সপ্তাহে
একবার তোমার পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতে ছক ৫-৬ নোট নাও। যে অভিজ্ঞ পেশাজীবীর কাছ থেকে কাজ শিখবে, ছকের নিচে তার স্বাক্ষরও নেবে। মাসে একবার সেশনের ফাঁকে শিক্ষক সহ অন্যান্য দলের সাথে অভিজ্ঞতা বিনিময় করো। এখানে দেখো একটা ফসল বা উদ্ভিদ নির্বাচন করতে হবে। ১ সপ্তাহ পর সেটি কি কি কাজ করেছে, নতুন কি কি জানলে এবং ফসল উদ্ভিদের বৃদ্ধি বা পরিবর্তন সেটা লিখতে হবে। যে কৃষক সহায়তা করেছে তার স্বাক্ষর দিতে হবে। একইভাবে ২য় সপ্তাহ পর ৩য় এবং ৪র্থ সপ্তাহের জন্য আমাদের এই ছকটি পূরণ করতে হবে। চলো আমরা এই ছকটি দেখে নেই। এখানে তোমরা খেয়াল করো, তোমার নির্বাচিত ফসল বা উদ্ভিদের নাম এখানে লেখা হয়েছে ধান। কি কি কাজ করেছো? ১ সপ্তাহ পর পানি সেচ। ১ সপ্তাহ পর নতুন কি কি জানলে। চারা রোপণের কয়দিন পর পর পানি দিতে হয় সেটা জানলে। তারপর হচ্ছে ফসল বা উদ্ভিদের বৃদ্ধি বা পরিবর্তন, তেমন পরিবর্তন দেখিনি। তারপর সহায়তাকারী কৃষকের স্বাক্ষর, এখানে লেখা হয়েছে একজনের নাম, তোমরা এখানে স্বাক্ষর নিবা। ২ সপ্তাহ পর আগাছা দমন, তারপর নিড়ানি দিয়ে আগাছা দূর করা যায়। তারপর ধান গাছ বৃদ্ধি পেয়েছে, একজনের স্বাক্ষর নিবা যে তোমাকে সাহায্য করেছে বা তোমাদের সাহায্য করেছে। ৩ সপ্তাহ পর সার প্রয়োগ, নতুন কি কি জানলে। ইউরিয়া সার প্রয়োগ করা হয়। নতুন পাতা গজানো সহ কাণ্ড শক্ত হয়, একটা কৃষকের এখানে স্বাক্ষর দেওয়া হয়েছে। ৪ সপ্তাহ পর কি করতে হয়? পানি সেচ দিতে হয়। নতুন কি জানলে, প্রথমবার পানি দেওয়ার পর দ্বিতীয়বার কখন দিতে হয়। ফসলের পরিবর্তন কি? গাছ পরিপুষ্ট হয়। তারপর একটা কৃষক বা যে ব্যক্তি তোমাকে সাহায্য করেছে তার স্বাক্ষর নিতে হবে। তো এই হচ্ছে গেল ছক ৫ এর উত্তর। আমরা ছক ৬ যাব। পরবর্তী সপ্তাহগুলো পর্যবেক্ষণ করব। পঞ্চম থেকে অষ্টম সপ্তাহ আমরা পর্যবেক্ষণ করব একইভাবে। দেখো কি কি কাজ করেছো। কীটনাশক প্রয়োগ ৫ম সপ্তাহ। নতুন কি কি জানলে। পোকামাকড় ও রোগ জীবাণু প্রতিরোধে কীটনাশক প্রয়োগ। ফসল বা উদ্ভিদের পরিবর্তন, গাছের কাণ্ড শক্ত হওয়া, পাতা গাঢ় সবুজ বর্ণ ধারণ করে। যে সাহায্য করেছে তার সিগনেচার এখানে দিতে হবে তোমাদের। এবার দেখো ৬ সপ্তাহ পর সার প্রয়োগ কি জানলে। দ্বিতীয় ধাপে ইউরিয়া সার প্রয়োগ, এটা জানলে। গাছে ফলন বা কুশি বের হয়। তারপর আরেকজনের আমরা এখানে নাম লিখেছি, সিগনেচার দিতে পারো এখানে। ৭ সপ্তাহ পর আগাছা দমন, নিড়ানি দিয়ে আগাছা দমন করা যায়, এটা তুমি জানলে। কুশির আকার বৃদ্ধি পায়, এটা হচ্ছে পরিবর্তন, আরেকজন কৃষকের নাম দিলে এখানে। তারপর ৮ সপ্তাহ পর কি করতে হয়? পানি সেচ দিতে হয়। ফসল পরিপক্ক হওয়ার পূর্বে শেষবার পানি সেচ। তারপর দেখো ফলন পরিপক্ক হতে থাকে, পাতাগুলো ধূসর বর্ণ ধারণ করে। যে তোমাদের শিখিয়েছে যে কৃষক তার এখানে স্বাক্ষর বা নাম লিখতে হবে। এখন আমরা এই যে ফিরে দেখা যে ছক রয়েছে সেটা পূরণ করব। ফসলের মাঠ অথবা নার্সারি অথবা ছাদ বাগানে কাজ করতে তোমাদের কেমন লেগেছে? চলো আমরা এটির উত্তর দেখে নেই। মাঠ অথবা নার্সারি অথবা ছাদ বাগানে কাজ করতে আমার অনেক ভালো লেগেছে। এখানে আমরা আমাদের অবসর সময় কাজে লাগানোর পাশাপাশি নতুন অনেক কিছু শিখেছি। আমরা কাজ করতে আনন্দ পেয়েছি, সময়টা ভালো কেটেছে, কৃষি বিষয়ে অনেক জ্ঞান লাভ করেছি। এ কাজে তোমরা নতুন কি কি শিখেছো? এ কাজে আমরা নতুন যা যা শিখেছি, চারা রোপণের জন্য কিভাবে মাটি তৈরি করতে হয়, তারপর চারা রোপণের পর সঠিক যত্ন নেওয়া, পরিমাণ অনুযায়ী পানি সেচ ও সার প্রয়োগ, তারপর ক্ষতিকর পোকামাকড় এবং রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হলে তা নির্মূলের জন্য কীটনাশক প্রয়োগ করা, কোন মৌসুমে কোন ফসলের ফলন ভালো হয় তাও জানতে পেরেছি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো ফিরে দেখা ছকের উত্তর। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অধ্যায় রয়েছে সেটি নিয়ে আলোচনা করব।